আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ দ্রুততার সাথে এগিয়ে চলেছে। ৬৫ ভাগেরও বেশি কাজ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের খরচ বা ব্যয় বাড়ানো হচ্ছে ১০,০০০ কোটি টাকা। কিন্তু এই অবস্থায় এসে কেন এই পরিমাণে খরচ বাড়ছে, যেখানে বিগত সময়ে বিভিন্ন প্রকল্পের খরচ বাড়ানো বা ব্যয় বাড়ানো নিয়ে নানা রকমের সমালোচনা ছিল, সেখানে এই প্রকল্পে কেন নতুন করে ১০,০০০ কোটি টাকা খরচ বাড়াতে হচ্ছে, সেই বিষয়টাই আজকে বিশ্লেষণ করব। সেটি কতটা যৌক্তিক সেই বিষয়টিও তুলে ধরব। আর এই তুলে ধরার ফাঁকে ফাঁকে আপনাদেরকে দেখাবো এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের যে আপডেট, সেটিও আপনারা একই সাথে দেখতে পাবেন। ভিডিওটি একেবারেই সম্প্রতি করা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের ব্যয় ১০,০০০ কোটি টাকা বাড়তে যাচ্ছে। এর মধ্যে ব্যয় বাড়ার প্রস্তাব তৈরি করেছে এক্সপ্রেসওয়ের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে ১৭,৫০০ কোটি টাকার প্রকল্প এখন ২৮,০০০ কোটি টাকায় পৌঁছবে। মূলত নকশায় পরিবর্তন, টাকার বিপরীতে ডলারের মূল্যবৃদ্ধি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, নতুন করে কর ও শুল্ক যুক্ত হওয়ার কারণে প্রকল্পের খরচ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কয়েকটি বিভাগে এই ব্যয় বাড়ছে। এর মধ্যে শুল্ক ও কর সহ অন্যান্য খাতে প্রায় ৬,৫০০ কোটি টাকা বাড়বে, আর নির্মাণ সংক্রান্ত খাতে খরচ বাড়বে ৩,০০০ কোটি টাকার কিছু বেশি। এই খরচ বাড়ানোর প্রস্তাবে রাজি হয়েছে ঋণদাতা প্রতিষ্ঠান চীনের এক্সিম ব্যাংক। তবে ব্যয় বৃদ্ধির প্রস্তাব পাশ হতে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বা একনেকের অনুমোদন লাগবে। কিন্তু বর্ধিত ব্যয় সরকার ও ঋণদাতা প্রতিষ্ঠানের মধ্যে কোন হারে সমন্বয় হবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কেননা এটি সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাকি টাকা সরকার দিলে পিপিপির মডেল ফেল করবে, আর বিনিয়োগকারী প্রতিষ্ঠান প্রস্তাবিত খরচের দ্বিগুণ বিনিয়োগ করলে লভ্যাংশ ফেরত পাওয়ার চুক্তিতেও পরিবর্তন আনতে হবে। এদিকে ঢাকার উত্তর দক্ষিণে উড়াল পথে যুক্ত করার এই এক্সপ্রেসওয়ের একটি অংশ তুরাগ নদের উপর দিয়ে যাবে। প্রথম নকশা যখন করা হয় তখন তুরাগ নদ ৩য় শ্রেণীতে ছিল, বর্তমানে এটি ২য় শ্রেণীতে আনা হয়েছে। ফলে নৌযান চলাচলের জন্য উপযুক্ত পথ রাখতে গিয়ে এক্সপ্রেসওয়ের সেতুর উচ্চতায় পরিবর্তন আনতে হয়েছে। এর প্রভাব দৈর্ঘ্য ও প্রস্থে পড়েছে, যেটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। সেতু কর্তৃপক্ষের নথির তথ্য বলছে, প্রাথমিক নকশায় তুরাগ নদের উপর অবস্থিত এক্সপ্রেসওয়ের এক খুঁটি থেকে আরেক খুঁটির দূরত্ব ছিল ৩০.৪৮ মিটার, আর নদের উপরিভাগ থেকে সেতুর তলদেশ পর্যন্ত উচ্চতা রাখা হয়েছিল ৭.৬ মিটার। এখন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নদের উপর এক্সপ্রেসওয়ের এক খুঁটি থেকে আরেক খুঁটির সর্বোচ্চ দূরত্ব থাকবে ৯০ মিটার, আর নদের উপরিভাগ থেকে সেতুর তলদেশ পর্যন্ত উচ্চতা হচ্ছে ১২.২ মিটার। এই উচ্চতা বাড়ার বিপরীতে সেতুর দৈর্ঘ্য প্রস্থেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন নকশায় প্রকল্পের অধীনে সাভার উপজেলা আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় নতুন সেতু এবং যান চলাচলের সুবিধার্থে একটি ইন্টারসেকশন যুক্ত করা হচ্ছে। আবার বিমানবন্দরের নতুন ৩য় টার্মিনালের সঙ্গে এক্সপ্রেসওয়ের মিলিত পথে মেট্রো রেলও যুক্ত করা হচ্ছে। নতুন নকশায় কাঞ্চন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনটি কমলাপুর যাওয়ার পথে ৩য় টার্মিনাল এক্সপ্রেসওয়ের আগে থেমে আবার যাত্রা করবে। এতে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দরের সঙ্গে মেট্রো রেল সংযুক্ত হবে। অন্যদিকে ১৭,৫০০ কোটি টাকার প্রকল্পটি প্রায় ২৮,০০০ কোটি টাকায় পৌঁছার অন্যান্য কারণের মধ্যে ডলারের ও নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিকে দায়ী করা হচ্ছে। প্রথম উন্নয়ন প্রকল্প প্রস্তাবে অর্থাৎ ডিপিপিতে ব্যয় নির্ধারণ করা হয়েছিল, যখন করা হয় তখন ডলার ছিল ৮৪ টাকা। এখন এক ডলার পেতে অন্তত ১২০ টাকা খরচ করতে হয়। একই সঙ্গে দেশের মূল্যস্ফীতির কারণে নির্মাণ সামগ্রীর দাম বেড়েছে ব্যাপক। এর প্রভাবও প্রকল্প ব্যয়ে গিয়ে পড়ছে, যেটি প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন। সেতু বিভাগের কর্মকর্তারা বলছেন, বেশ কয়েকটি খাতে প্রকল্পের নির্মাণ ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। যে ব্যয় বাড়ছে সেটির মধ্যে প্রায় ৬,৫০০ কোটি টাকা তো সরকারের কাছেই যাবে। অন্যদিকে ডলার একটা বড় ইস্যু, সেটিকে তো বিবেচনায় নিতেই হবে। আর নকশার প্রয়োজনের কারণেই পরিবর্তন করা হয়েছে। বর্ধিত ব্যয় প্রস্তাব চূড়ান্ত বলা যায়।
এখন অনুমোদনের জন্য একনেকে পাঠানো হচ্ছে। প্রকল্পের 2 খাতে এখনও জটিলতা রয়ে গেছে। প্রকল্পের নির্মাণ কাজের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ, নকশার জটিলতা, ইউটিলিটি হস্তান্তর এবং বিমানবন্দর এলাকায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের জন্য ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ বাধা তৈরি হচ্ছে। যদিও এখনও প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণ শেষ, নতুন করে নকশার কাজ শেষ করেছে প্রকল্প কর্তৃপক্ষ, ইউটিলিটি স্থানান্তরের কাজও শেষ হয়ে এসেছে। আর বিমানবন্দর এলাকায় নিজেদের জায়গা বুঝে না পাওয়া পর্যন্ত এই অংশের কাজ শুরু হবে না, যদিও আমরা দেখছি যে এখানে কাজ চলছে। প্রকল্প পরিচালক বলছেন প্রকল্প এলাকা অনেক বড়, এক অংশের জন্য পুরো কাজ থেমে থাকবে এমনটা হতে পারে না। যেখানে সুযোগ আছে সেখানে কাজ চালিয়ে নেওয়াই দক্ষতা। আমাদের হাতে আরও সময় আছে, বিমানবন্দরের দিকে কাজ করব, বাকি জটিলতাগুলো প্রায় মীমাংসা হয়ে গেছে। এক রেখায় পাড়ি দেওয়া যাবে 44 কিলোমিটার এই প্রকল্প হচ্ছে আশুলিয়া বাইপাইল থেকে একেবারে ঢাকা চট্টগ্রাম যেই কুতুবখালী পর্যন্ত। 2017 সালে অনুমোদন পাওয়া প্রকল্পটির প্রথম খুঁটি দেখা যায় 2023 সালে। বর্তমান প্রকল্প অনুযায়ী 2027 সালের 27 ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যদিও 2026 সালেই কাজ শেষ হওয়ার কথা ছিল। সাভারের ইপিজেড থেকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাওলা পর্যন্ত নির্মিত হবে এই উড়াল মহাসড়ক। এটি যুক্ত হবে বিদ্যমান ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে আশুলিয়ার পথ যুক্ত হলে সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এক টানে পাড়ি দেওয়া যাবে 44 কিলোমিটার, সময় লাগবে মাত্র 50 মিনিট। প্রকল্পের নথি বলছে ঢাকা আশুলিয়া উড়াল মহাসড়কের মূল সড়কের দৈর্ঘ্য 24 কিলোমিটার, র্যাম্প থাকছে 10 কিলোমিটার, সঙ্গে যুক্ত হবে নবীনগরের 1.95 কিলোমিটারের উড়ালপথ আর 2.72 কিলোমিটার সেতু। প্রকল্প এলাকায় নতুন করে আরও 14.28 কিলোমিটারের সড়ক নির্মাণ করা হবে। ড্রেনেজ এবং নালা থাকবে 18 কিলোমিটার। এই যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটি যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে এবং একই সাথে গাজীপুরের ভোগড়া থেকে নারায়ণগঞ্জের যে আরেকটি যে এক্সপ্রেসওয়ে হচ্ছে পূর্বাচল হয়ে, সেই এক্সপ্রেসওয়েটির কাজটি যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে, তখন এই যে দুটো বিকল্প বড় করিডোর তৈরি হলো, এতে ঢাকা শহরের উপর কিন্তু গাড়ির চাপ একেবারে কমে যাবে। একদিকে হচ্ছে যে ঢাকা শহর হয়ে যারা চট্টগ্রামের দিকে যাবেন কিংবা সিলেটের দিকে যাবেন, তাদের কাউকে কিন্তু চাইলে তারা যদি না চান ঢাকায় আর প্রবেশ করতে হবে না। এখন যে বড় যেগুলো মালবাহী গাড়ি যেগুলো ঢাকা শহরে ঢোকে, দিনে হোক বা রাতে হোক, সেগুলো তখন কিন্তু আর ঢাকা শহরে ঢোকার প্রয়োজন হবে না। যারা চাইলে অনায়াসে কিন্তু উপর দিয়ে চলে যেতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে, যেটি বলছি যে আমি বাইপাইল থেকে চিটাগাং রোডে যেতে মাত্র 50 মিনিট সময় লাগবে। এটি হচ্ছে একটা দিক। আরেকটা বড় বিষয় যেটি আসছে যে এই যে ব্যয় বাড়ছে, এটি নিয়ে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন। যখন বিগত সময়ে আওয়ামী লীগের সময়ে যে কোনো বড় প্রকল্পে ব্যয় বাড়লে বা যে কোনো বড় প্রকল্পের ক্ষেত্রে একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা হলো বেশিরভাগ জনই যে প্রশ্নটা তুলেছেন যে প্রকল্পের ব্যয় অনেক বেশি, এই টাকা অতিরিক্ত করে ধরে সেই টাকা বিদেশে পাচার করা হচ্ছে, বিভিন্ন জন খেয়ে ফেলছে, টাকা পাচার করে ফেলছে। এই অভিযোগগুলো বড় প্রকল্পের ক্ষেত্রে বরাবরই আমরা দেখেছি এবং সেটি পদ্মা সেতু থেকে শুরু করে সেটি মেট্রো রেল থেকে শুরু করে নানান রকমের বড় প্রকল্প যেগুলো, সবগুলোতেই এই প্রশ্ন তোলা হয়েছে। এখন নেটিজেনরা এসে প্রশ্নটা আবার তুলতে শুরু করেছেন, যদিও সেটি এখন খুব জোরালো না, কিন্তু অনেকেই এই প্রশ্ন তুলছেন, এখন তাহলে কি করে এত ব্যয় বাড়ছে? 17,000 কোটি টাকার প্রকল্প, যেটির 65 ভাগের বেশি কাজ শেষ হয়ে গেছে, সেই প্রকল্পে এখন আবার 10,000 কোটি টাকা কেন বাড়ছে? প্রায় 1.5 গুণেরও বেশি টাকা এই সময় এসে কেন বাড়াতে হবে, সেই প্রশ্ন তারা রেখেছেন। অনেকেই প্রশ্ন রাখছেন যে এখন তাহলে টাকাটা পাচার করছে কারা, বা এখন এই প্রকল্পের এত ব্যয় কারা বাড়াচ্ছে? এই প্রশ্নগুলো আছে, যদিও আমরা বলেছি, যদিও ব্যাখ্যা একটা দেওয়া হয়েছে যে কী কারণে ব্যয় বাড়ছে, তারপরেও নেটিজেনদের এই প্রশ্নগুলো কিন্তু ঘুরছে এবং সেটি যেই প্রশ্নই থাকুক, এই ধরনের একটা প্রকল্প যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এর সুফল দেশের মানুষ ভোগ করবে, অর্থনীতি ভোগ করবে এবং আমাদের দেশের জিডিপিতে এটি একটা বড় অবদান রাখবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।